আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে। তো আজকে এই অধ্যায়ের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে থাকবে কিভাবে তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করবা। তো আজকের ক্লাসটা যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্রথম পর্বটা দেখতে হবে। যদি কেউ প্রথম পর্বটা মিস করে থাকো তাহলে অবশ্যই এই পর্বটা দেখার আগেই ওইটা দেখে নিতে হবে। তো চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই জায়গায় একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা থেকে আমি শুধুমাত্র ডেবিট ক্রেডিট কিভাবে সহজে নির্ণয় করা যায় এইটাই আজকে আলোচনা করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় যে উদ্দীপকটা দেওয়া আছে, জনাব আশরাফ চৌধুরী 2022 সালের 1 জানুয়ারি নগদ 5 লক্ষ টাকা ও 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো: জানুয়ারির 2 তারিখ অফিস ভাড়া পরিশোধ 12,000 টাকা, 5 নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, 10 তারিখ কমিশন প্রাপ্তি 2,500 টাকা, আসবাবপত্রের উপর অবচয় ধরা হলো 1500 টাকা, আসবাবপত্র ক্রয় 20,000 টাকা, ধারে পণ্য বিক্রয় 15,000 টাকা। এখন আমি তোমাদেরকে এই যে গ নাম্বার প্রশ্ন 1, 2, 15, 30 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করে দেখাবো। তো আমি সবগুলো লেনদেনের ডেবিট ক্রেডিট করে দেখাবো, কারণ আমরা ডেবিট ক্রেডিট যেহেতু শিখবো তাই সবগুলোই আমরা করব। যেহেতু আমি সৃজনশীল আলোচনা করতেছি না, তাই আমি প্রতিটা লেনদেনকে কিভাবে ডেবিট ক্রেডিট করবা এটাই বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য একটা ছক তৈরি করতে হবে। তো দেখো, ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমরা সহজে যেই ছকটা করবা সেটা হচ্ছে তারিখ। প্রথমে কি লিখবা? তারিখ। তারপরে লিখবা বিবরণ। তারপরে আমরা লিখব ডেবিট টাকা, ক্রেডিট টাকা। বাস। এরপরে আমরা সালটা লিখব, যেই সালটা প্রশ্নে দেয়া থাকবে। এরপরে দেখো মাস হচ্ছে কোনটা? জানুয়ারি। এবার দেখো জানুয়ারির 1 তারিখে কি বলছে? বলছে নগদ 5 লক্ষ টাকা ও 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করছি। নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে আমরা ব্যবসা শুরু করছি। তো আমাদের প্রতিষ্ঠানে কি আসছে? নগদ টাকা আসছে এবং আসবাবপত্র আসছে। তো আমরা প্রথম পর্বে কি বলেছিলাম? আমাদের কাছে যা আসবে তা ডেবিট। তাহলে আমাদের কাছে নগদ টাকা আসছে, তাহলে আমরা এই জায়গায় লিখব নগদান হিসাব ডেবিট। নগদান হিসাব ডেবিট 5 লক্ষ টাকা। এবং মালিক প্রতিষ্ঠানে কি দিয়েছে? আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আসবাবপত্র হিসাব ডেবিট 25,000 টাকা। এবার এই নগদ টাকা এবং আসবাবপত্র এই দুইটা জিনিস প্রতিষ্ঠানে কে দিয়েছে? মালিক। আর মালিক যা দিবে সেটাকে আমরা কি নামে লিখব? মূলধন। সব সময় মনে রাখবা, মালিক যা দিবে সেটা হচ্ছে কি? মূলধন। তাহলে আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট কয় টাকা? এই দুইটা যোগ করার পর যেটা আসবে সেটা আমরা এই পাশে লিখে দিব। এই যে দেখো, আমি আবারও বলি, মালিক প্রতিষ্ঠানে যা দিবে সেটাকে আমরা কি নামে লিখব? মূলধন নামে লিখব। আর মূলধন সব সময় কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। ভালো করে বোঝার চেষ্টা করো। মালিক প্রতিষ্ঠানে কি দিয়েছিল? নগদ টাকা দিয়েছিল এবং আসবাবপত্র দিয়েছিল। তো প্রতিষ্ঠানে কি আসছে? মানে প্রতিষ্ঠান মানে তোমাকেই, তুমি চিন্তা করো যে তুমি কি পাইছো? নগদ টাকা পাইছো। তাই নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট
আর এই দুইটা জিনিস কে দিছে? মালিক। মালিক যা দেয় তা হচ্ছে মূলধন, আর মূলধন সবসময় কোথায় বসে? ক্রেডিটে বসে। এটা মনে রাখবা। এটা শেষ না? এটা শেষ করার পরে আমরা একটা দাগ দিয়ে দিব। হ্যাঁ, এইভাবে, এই যে এই পর্যন্ত আমরা একটা দাগ দিয়ে দিব। ওকে, এর পরের তারিখে আমরা চলে যাব। পরের তারিখটা কি বলছে? 5 না 2 তারিখ, অফিস ভাড়া পরিশোধ। এই জায়গায় তোমাকে বুঝতে হবে যে ভাড়া এটা তোমার জন্য কি? ভাড়া এটা আমাদের জন্য ব্যয়, আর ব্যয় সবসময় ডেবিট পাশে বসে। ব্যয় সবসময় ডেবিট পাশে বসে। তাহলে অফিস ভাড়া পরিশোধ করছি আমরা, তাহলে আমরা লিখব ভাড়া হিসাব ডেবিট। ভাড়া হিসাব ডেবিট। আচ্ছা বলো তো, এই ভাড়াটা দিতে গিয়ে আমাদের কাছ থেকে কি চলে গেছে? নগদ টাকা চলে গেছে। তাহলে নগদ কথাটা কোথায় বসবে? ক্রেডিট পাশে বসবে। তাহলে আমরা এই জায়গায় লিখব নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এবার টাকা কত আমরা একটু দেখে নিব। এই যে দেখো, অফিস ভাড়া পরিশোধ 12,000 টাকা। তাহলে এই যে 12,000 টাকা, সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। বাস শেষ। এটা লেখার পরে আমরা একটা কি করব? দাগ দিয়ে দিব। ওকে, তারপরে আসো 2 তারিখের পরে 5 তারিখ, নগদে পণ্য ক্রয়। এই যে দেখো, আমরা পণ্য ক্রয় করছি। এই যে পণ্য ক্রয় করছি, তাহলে এটাকে ক্রয় নামে লেখা যাবে। তোমাকে মনে রাখতে হবে, ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। ক্রয় করলে কি হয়? ব্যয় হয়। এবং ক্রয় কথাটা সবসময় ডেবিট পাশে বসে। তাহলে আমরা নগদে পণ্য ক্রয় করছি, তাহলে আমরা কিভাবে করব একটু খেয়াল করো তো। আমরা পণ্য ক্রয় করছি, তাহলে ক্রয় কথাটাকে আমরা কোথায় বসাবো? ডেবিট পাশে বসাবো, কারণ ক্রয় করলে ব্যয় হয়। ওকে, এবার নগদে পণ্য ক্রয় করছি, তার মানে পণ্য ক্রয় করতে গিয়ে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে আমি লিখব নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। এবার আমি টাকাটা 2 পাশে বসাই দিব। ওকে ফাইন। এবার আমরা দেখব কত টাকার পণ্য আমরা ক্রয় করছি। এই যে দেখো, 5,000 টাকার পণ্য আমরা নগদে ক্রয় করছি। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, নগদে পণ্য ক্রয় করছি, ক্রয় করলে ব্যয় হয়, আর ক্রয় কথাটা সবসময় ডেবিট পাশে বসাবা, যেহেতু ব্যয় হয়েছে। এবার তুমি ক্রয় করে নগদ টাকা দিয়ে দিছো, তোমার প্রতিষ্ঠান মানে তোমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাই নগদান হিসাব ক্রেডিট। যদি নগদ টাকা আমরা না দিতাম, যদি বাকিতে করতাম, তখন নগদের পরিবর্তে আমরা পাওনাদার কথাটা লিখতাম, কারণ আমরা কাকে টাকা দেই? পাওনাদারকে টাকা দেই, তাই পাওনাদার কথাটা আমরা লিখতাম। আশা করি বুঝতে পারছো। তারপরের এন্ট্রিটাতে একটু লক্ষ্য করি আমরা। 10, কমিশন প্রাপ্তি 2,500 টাকা। কমিশন পাইছি, কি পাইছি আমরা? কমিশন। তো আমি যদি কারো কাছ থেকে কমিশন পাই, তাহলে আমার কাছে কি আসবে? নগদ টাকা আসবে। তাহলে আমরা লিখব কমিশন হিসাব ডেবিট, সরি নগদান হিসাব ডেবিট। যেহেতু আমরা কমিশন পাইছি, তার মানে আমাদের কাছে নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট। কিসের বিনিময়ে আমরা কমিশন টাকা পাইছি? কমিশনের বিনিময়ে। তাহলে আমরা এই জায়গায় লিখব কমিশন প্রাপ্তি অথবা কমিশন হিসাব ক্রেডিট। অর্থাৎ কমিশন প্রাপ্তি এটা আমাদের জন্য একটা আয়। আমরা যে কমিশন পাইছি এটা আমাদের জন্য আয়। তো তুমি চিন্তা করবা যে এটার ফলে তোমার কাছে কি আসছে? তোমার কাছে নগদ টাকা আসছে, তাহলে নগদান হিসাব ডেবিট। কিসের বিনিময়ে? কমিশনের বিনিময়ে টাকা পাইছো তুমি, তাই না? তার মানে এই কমিশন কথাটা এই জায়গায় লিখে দিবা। তার সাথে তুমি চাইলে প্রাপ্তি কথাটাও লিখতে পারো। শুধু কমিশনও যদি ক্রেডিট পাশে লিখো, এটাকে প্রাপ্তিই কিন্তু বুঝায়। এবার সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। ওকে ফাইন। তারপরে আমরা চলে যাব পরের এন্ট্রিটাতে। তো এরপরে যেহেতু আরও এন্ট্রি আছে, আমি একটা ঘর করে নিব। এবার দেখো আমার তারপরের এন্ট্রিটা কি বলছে। আসবাবপত্রের অবচয় ধরা হলো 1500 টাকা। এই জায়গায় তোমাকে বুঝতে হবে, এই যে অবচয়, এই জিনিসটা আমাদের জন্য কি? অবচয় এটা আমাদের জন্য একটা ব্যয়। অবচয় এটা আমাদের জন্য একটা ব্যয়, কারণ সম্পদ যদি আমরা ব্যবহার করি, তাহলে তার কিন্তু একটা ক্ষয় হয়, আর ওই ক্ষয়টাকে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয় কি? অবচয়। তাহলে অবচয় এটা কিন্তু আমাদের জন্য একটা ব্যয়, ব্যয় না?
আর ব্যয় কথাটা সবসময় কোথায় বসে? ডেবিট পাশে বসে। এবার আসো, এটার ডেবিট ক্রেডিট কি হবে? তাহলে অবচয়, এটা আমাদের জন্য ব্যয়, তাহলে আমরা লিখব অবচয় হিসাব ডেবিট। অবচয় হিসাব ডেবিট। তারপর আমরা লিখব পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এখন অনেকে কিন্তু এই পুঞ্জীভূত কথাটা বুঝতেছে না, পুঞ্জীভূত অবচয় জিনিসটা কি। দেখো, পুঞ্জীভূত অবচয় হচ্ছে একটা সম্পদের উপরে আমি যত অবচয় ধরব সবগুলো অবচয়ের যোগফলকে একসাথে বলা হয় পুঞ্জীভূত অবচয়। যেমন আমি একটা সম্পদ ক্রয় করছি 1,00,000 টাকা দিয়ে, ধরো। এবার এটার উপরে আমি 10% অবচয় ধরতেছি, 10%। তাহলে প্রথম বছর এই 1,00,000 টাকার আমার অবচয় আসবে 10,000 টাকা, এটা প্রথম বছর। দ্বিতীয় বছরও 10,000 টাকা, তৃতীয় বছরও আমার অবচয় কত? 10,000 টাকা। তাহলে একটু ভালো করে বুঝো, পুঞ্জীভূত অবচয়টা কি? পুঞ্জীভূত অবচয় হচ্ছে অবচয়ের যোগফল। একটা সম্পদের উপরে যত অবচয় তুমি ধরবা সবগুলো অবচয়কে একসাথে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই পুঞ্জীভূত অবচয়। তাহলে এই যে দেখো, প্রথম বছর আমার অবচয় 10,000, তাহলে পুঞ্জীভূত অবচয় কত? 10,000 টাকা। দ্বিতীয় বছর আমার অবচয় 10,000 টাকা, কিন্তু পুঞ্জীভূত অবচয় হবে 20,000 টাকা। কিভাবে? এই যে দেখো, দ্বিতীয় বছর আমার অবচয় 10, তার আগে আরো একটা অবচয় আছে, তাই দুইটা অবচয়কে আমি একসাথে যোগ করে নিব। তৃতীয় বছর আমার অবচয় 10,000 টাকা, কিন্তু পুঞ্জীভূত অবচয় আমার 30,000 টাকা। আর এই পুঞ্জীভূত অবচয় এটা আমাদের জন্য বিপরীত সম্পদ। কি সম্পদ? বিপরীত সম্পদ, মনে রাখবা। কিভাবে বিপরীত সম্পদ? কারণ এই পুঞ্জীভূত অবস্থাটা সম্পদের পরিমাণকে হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। যেমন 1,00,000 টাকার সম্পদ তুমি 3 বছরে তার ব্যয় মানে ক্ষয় করে ফেলছো 30,000 টাকা, তাহলে এখন যদি বলি ওই সম্পদের মূল্য কত? 70,000 টাকা। তাহলে দেখো তো, এই পুঞ্জীভূত অবস্থাটা কি সম্পদকে হ্রাস করে দিল না? জি, অবশ্যই হ্রাস করে দিছে। তাই পুঞ্জীভূত অবচয় হচ্ছে আমাদের জন্য বিপরীত সম্পদ, মানে সম্পদ কমে গেছে, এই জন্য পুঞ্জীভূত অবচয় কথাটা ক্রেডিট পাশে বসছে। তাহলে সবসময় মনে রাখবা অবচয়ের ডেবিট ক্রেডিট কি? অবচয়ের ডেবিট ক্রেডিট হচ্ছে অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। টাকা কত আমরা একটু দেখে নিব। টাকা হচ্ছে 1500 টাকা। তাহলে সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। আমি আসবাবপত্র ক্রয় করছি 20,000 টাকা, আসবাবপত্র ক্রয় করছি। একটু ভালো করে বুঝো, আমি তোমাদেরকে এই জায়গাটার একটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা সবাই এই জায়গায় ভুল করে ফেলো। এটাকে ক্রয় নামে লিখে ফেলো না, এটাকে ক্রয় নামে লেখা যাবে না, কারণ এটা আসবাবপত্র। আসবাবপত্র এটা আমার জন্য সম্পদ, সম্পদের সাথে যদি ক্রয় কথাটা থাকে তাহলে ক্রয় নামে লেখা যাবে না, সম্পদকে সবসময় সম্পদ নামে লিখতে হবে। তাহলে আমরা আসবাবপত্র নামে লিখব। কি নামে লিখব? আসবাবপত্র নামে লিখব। তাহলে আমরা এই জায়গায় লিখব আসবাবপত্র হিসাব ডেবিট। এবার আসবাবপত্র ক্রয় করার পর আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে আমি লিখব নগদান হিসাব ক্রেডিট। আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এবার আমরা দেখব কত টাকার আসবাবপত্র ক্রয় করছি আমরা। এই যে দেখো 20,000 টাকা। তাহলে সমপরিমাণ ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট পাশে লিখে দিব। লাস্ট, ধারে পণ্য বিক্রয় 15,000 টাকা, 30 তারিখ। ধারে পণ্য বিক্রয় করছি আমি 15,000 টাকা। এই যে ধারে পণ্য বিক্রয় করছি, বলো তো টাকা কি পাইছি? না, টাকা পাই নেই, তবে পাবো। আমরা কার কাছে টাকা পাই? দেনাদারের কাছে টাকা পাই। তাহলে আমরা এই জায়গায় লিখব দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব
ডেবিট, কারণ দেনাদার এটা সম্পদ, এই জায়গায় সম্পদ বৃদ্ধি পাইছে, দেনাদার ডেবিট। এবার আমি বিক্রয় করছি, তাহলে বিক্রয় করলে কি হয়, আয় হয় না, তাই বিক্রয় কথাটা ক্রেডিট পাশে বসবে, কারণ আয় বৃদ্ধি পাইছে। সমপরিমাণ টাকা ডেবিট, সমপরিমাণ টাকা ক্রেডিট। তারপরে তোমরা দুই পাশের যোগফল নামিয়ে দিতে পারো, কোন সমস্যা নেই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমি নগদে বিক্রি করতাম তাহলে দেনাদার কথাটা আমি লিখতাম না, দেনাদারের পরিবর্তে আমি নগদ কথাটা লিখতাম। যেহেতু নগদে বিক্রি করি নাই তাই দেনাদার কথাটা আসছে। যদি চেকে বিক্রি করতাম তাহলে এই জায়গায় ব্যাংক কথাটা লিখতাম, আর বিক্রয় ক্রেডিট পাশে, এটা ক্রেডিট পাশেই কিন্তু থাকতো। তো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে আশা করি বুঝতে পারছো। তোমরা বাসায় প্র্যাকটিস করো, হয়তোবা প্রথম দিকে তোমাদের কিছু ভুল হবে, আস্তে আস্তে এই ভুলগুলো শুধরিয়ে ফেলতে পারবা। তাই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমাদের সাথে লেগে থাকতে হবে। ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ পরের ক্লাসে কারণসহ ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয় সেটা আলোচনা করব। আসসালামু আলাইকুম।